নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। 2027 সালের মধ্যে ত্রিপুরা ম্যালেরিয়া মুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর উপর ভিত্তি করে ত্রিপুরায় 14 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত 3 দিন ব্যাপী আঞ্চলিক পর্যালোচনামূলক সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার প্রজ্ঞা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পতঙ্গবাহিত রোগ বিভাগের যুগ্ম সচিব রাজীব মাঝি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়কে নিয়ে ত্রিপুরায় 14 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত 3 দিন ব্যাপী আঞ্চলিক পর্যালোচনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 14 মার্চ আগরতলার প্রজ্ঞা ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা এল.এইচ. চেংসাদ। বৈঠকের দ্বিতীয় দিন শুক্রবার প্রজ্ঞা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পঙ্গবাহিত রোগ বিভাগের যুগ্ম সচিব রাজীব মাঝি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পঙ্গবাহিত রোগ বিভাগের যুগ্ম সচিব রাজীব মাঝি বলেন, 2027 সালের মধ্যে ত্রিপুরা ম্যালেরিয়া মুক্ত রাজ্য করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। 3 দিনের পর্যালোচনামূলক আলোচনা সভায় ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনকেফেলাইটিস প্রভৃতি পঙ্গবাহিত রোগ এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাছাড়া এই কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। জাতীয় পঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প মূলত ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনকেফেলাইটিস, কালাজ্বর এবং লিম্ফেটিক ফাইলেরিয়াসিসের মতো 6টি পঙ্গবাহিত রোগের সাথে মোকাবিলা করছে। তাদের মধ্যে ত্রিপুরায় ম্যালেরিয়া, ডেঙ্গু ছাড়াও চিকুনগুনিয়া এবং জাপানিজ এনকেফেলাইটিসের রোগী পাওয়া গেছে। এখন পর্যন্ত ত্রিপুরায় কালাজ্বর এবং লিম্ফেটিক ফাইলেরিয়াসিস জনিত কোন রোগী সংক্রমণ নেই। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকে আগত প্রতিনিধিরাও এই আলোচনা সভায় অংশ নিয়েছেন। জনসাধারণের কাছে যেন আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা সঠিক সময়ে পৌঁছে দেওয়া যায় তার উপর আলোকপাত করেন এল.এইচ. চেংসাদ। তিনি কমিউনিটি হেলথ অফিসার, আশাকর্মী এবং আশা ফেসিলিটেটরদের সঙ্গে মত বিনিময় করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পঙ্গবাহিত রোগ বিভাগের যুগ্ম সচিব রাজীব মাঝি 15 মার্চ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগ এবং অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল ভিজিট করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। 13 মার্চ আগরতলা মহাকরণে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা এল.এইচ. চেংসাদ এর পৌরোহিত্যে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক আয়োজিত হয়। এ বৈঠকে জাতীয় পঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সফল বাস্তবায়নের মধ্যে 2027 সালের মধ্যে ত্রিপুরা রাজ্যকে ম্যালেরিয়া মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। अगरतला में हम रीजनल रिव्यू मीटिंग कर रहे हैं। GF18 स्टेट्स उनमें त्रिपुरा भी एक स्टेट है। ये मलेरिया एलिमिनेशन के लिए एफर्ट्स हैं हमारे भारत सरकार, राज्य सरकार के। देश को मलेरिया मुक्त करना है। पूरी तरह से 2030 तक देश मलेरिया मुक्त हो जाएगा। जैसा कि आप सभी को पता है, त्रिपुरा में मलेरिया के मामले बहुत आते हैं। कोशिश है राज्य सरकार की और भारत सरकार की कि त्रिपुरा को अन्य राज्यों के साथ ही मलेरिया से मुक्त किया जाए और इसी प्रयास के रूप में ये रीजनल रिव्यू मीटिंग हमने यहाँ रखा है। हमारी कोशिश है और ये प्रयास किए जा रहे हैं कि वो चाहे गांव हो या शहर हो, हर जगह जहाँ भी वेक्टर अवेलेबल है, तो इसके बहुत सारे पिलर्स हैं। पहली बात तो है कि हम इंटीग्रेटेड वेक्टर कंट्रोल की बात करते हैं। वेक्टर हर जगह अवेलेबल है तो उसको कंट्रोल करना बहुत ज़रूरी है। दूसरी बात है कि गांव में बहुत से लोग इन्फेक्टेड हैं, उनके अंदर अभी भी पैरासिटेमिया है और बहुत लोग असिम्प्टोमेटिक भी होते हैं। उनकी स्क्रीनिंग करके पता लगाया जा रहा है
कि अगर उनके अंदर पैरासिटीमिया है तो उनको ट्रीट करें और उनको इससे बाहर करें ताकि वहाँ भी ट्रांसमिशन रोका जा सके। तो वहाँ कुछ अवेयरनेस कैंप वगैरह कुछ हो? हमारी टीम जो है यहाँ से आशा को ट्रेन कर दिया गया है। आशा बहनें वहाँ जा करके घर घर में जो भी फीवर केस हो रहा है उसके मॉनिटर कर रही हैं। तो वहाँ जाने के लिए RDT किट होता है हमारे पास, रैपिड डायग्नोस्टिक टेस्ट किट। उस किट से तुरंत टेस्ट कर लिया जाता है। टेस्ट करने के बाद से पता चल जाता है कि साहब ये मलेरिया के पॉजिटिव हैं और उनके इलाज तुरंत शुरू कर दिए। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা যুগ্ম মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ড নপুর দেববর্মা প্রমুখ। শান্তন টিভি। যারা কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার গ্যারান্টি দিতে পারছে না তারাই তাদের দলীয় অফিসে বসে কিছু গ্যারান্টির কথা বলছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বে সাংবাদিক সম্মেলনের পাল্টা জবাব দিতে গিয়ে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন পশ্চিম আসনে তিনি নিজে লড়াই করবেন আর পূর্ব ত্রিপুরা আসন থেকে বামফ্রন্টকে লড়াই করার সুযোগ করে দেবে কংগ্রেস। তাই পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী দেবে না। এক প্রকার ভাবে ইন্ডিয়া জোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের ভরসা না করে নিজেই পরিষ্কার করে দিয়েছেন রাজ্যে ইন্ডিয়া জোটের বিষয়। এর মধ্যে কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য দাবি করলেন ত্রিপুরায় ইন্ডিয়া জোট হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এ বিষয়ে স্পষ্ট নয় কেউই। তিনি আরো বলেন, যে কোনো সময় ঘোষণা করা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ অনুধাবন করতে পারছে কোন রাজনৈতিক দলের অবস্থান কোন জায়গায় রয়েছে। রাজ্য এবং দেশের মানুষের দেখছে কারা দেশের ভক্ত আর কারা দেশের বিরোধী, কারা দেশ বিরোধী শক্তিকে সহযোগিতা করছে। নির্বাচনের ফলাফলও সে অনুযায়ী হবে। বিজেপি দল শুধুমাত্র নির্বাচনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে না, সমাজের সার্বিক স্তরের উন্নয়ন ও মানবজাতির সুস্থ অগ্রগতির জন্য কাজ করে বিজেপি। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়েছে। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে কি কি কাজ করা হবে তা বিজেপি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে না, জনগণের মতামত গ্রহণ করা হয়। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায় বিজেপি। সাংবাদিক সম্মেলনে তিনি সুকৌশল নাম না করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করতে গিয়ে বলেন, যারা কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার গ্যারান্টি দিতে পারছে না তারাই তাদের দলীয় অফিসে বসে কিছু গ্যারান্টির কথা বলছে। কিন্তু বিজেপি যে সকল প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি পূরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর গ্যারান্টি হল প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। স্বাধীনতার পর থেকেই যারা দরিদ্র উন্মূলনের কথা বলতেন, দরিদ্র দূরীকরণের কথা বলতেন, বাস্তবে যা কোনোদিন করেননি এবং তা সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা তারা করেছেন, তারা তাদের এই প্রদেশ কার্যালয় থেকে একটা বলা হয়েছে যে নাকি কিছু গ্যারান্টি। এই গ্যারান্টির কি অর্থ আছে? কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখার গ্যারান্টি যারা দিতে পারছেন না তারা এই সমস্ত গ্যারান্টি দিচ্ছেন। পক্ষান্তরে ভারতীয় জনতা পার্টির তরফে ইতিপূর্বে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন, সেগুলি অক্ষরে অক্ষরে পূরণ করা হয়েছে। আমরা বলছি মোদিজির গ্যারান্টি হলো প্রতিশ্রুতি পূরণ করার গ্যারান্টি। আমরা অন্য কোন রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমরা নেই, এটা তারা নিতে পারে, অতীতে নিয়েছে। সেই জন্য জোর জমানার কথা বললাম, যারা প্রবীণরা আছেন তাদের জিজ্ঞাসা করে নেবেন কিভাবে নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, পার্টির স্বার্থে নয়, কিন্তু কাকে কিভাবে বাঁচাতে হয়। ভারতীয় জনতা পার্টি ওই সংস্কৃতিতে বিশ্বাস করে না। আমাদের কাছে দেশ সর্বোপরি, তারপর পার্টি, তারপর ব্যক্তি। সিএএ নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় স্তর থেকে স্পষ্টীকরণের দাবি জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, সিএএ নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় স্তর থেকে স্পষ্টীকরণ দেওয়ার
হিম্মত নেই, কিন্তু যারা এই বিষয়ে বক্তব্য রাখছেন তাদের আগে জেনে রাখা দরকার অনুপ্রবেশকারী ও যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সীমান্ত পেরিয়ে আসছেন তাদের মধ্যে পার্থক্য কি। যে সকল বিষয় নিয়ে তারা চর্চা করছেন, মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন, তাদের আগে ভালো করে দেখা প্রয়োজন মূল আইনে কি রয়েছে। তারা মূল আইনের বিষয় সবকিছু জেনেও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নবেন্দু ভট্টাচার্য আরো বলেন, বিজেপি দলের মধ্যে কাকে কি পদে রাখা হবে তা বিরোধী দল ঠিক করবে না। বিজেপি দলে এমন অনেকেই রয়েছেন যারা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু সামনে আসেন না। জোট আমলের কথা উল্লেখ করে নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। কালকে এখান থেকে বলা হয়েছে সিএ সম্পর্কে, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বেশ কয়েকবার বলেছে কংগ্রেস এই বিষয়ে অবস্থান স্পষ্ট করুক। সর্বভারতীয় স্তর থেকে এখনো সিএ নিয়ে কেউই তাদের অবস্থান স্পষ্ট করেননি, স্পষ্ট করার হিম্মত নেই। তবে যারা এই বিষয়ে বক্তব্য রাখছেন তাদের এই বিষয়টা জেনে রাখা দরকার, তাদের জানা দরকার যে অনুপ্রবেশকারী নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা সীমান্ত পেরিয়ে আসেন তাদের মধ্যে ফারাকটা কি, কি পরিপ্রেক্ষিতে এই সমস্ত গঠন করা হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলি জানা থাকা দরকার। এবং যে সমস্ত বিষয় নিয়ে তারা চর্চা করছেন, বিভিন্ন অংশের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন, তারা দেখুন মূল আইনটিতে কি আছে। তারা সবাই জানেন কিন্তু জেনেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমাদের পার্টিতে কারা কোন দায়িত্বে থাকবেন সেটা তো স্বাভাবিকভাবে অন্য বিরোধী দলগুলি ঠিক করে দিতে পারেন। প্রয়োজনের নিরিখে কাউকে সংসদীয় রাজনীতিতে রাখা হবে, কাউকে আবার সাংগঠনিক বিষয়ে আনা হবে। পার্টি নিজস্ব সিদ্ধান্ত, নিজস্ব বিষয়। আমাদের পার্টি নেতৃত্বের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রচারে আসেন না, পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পার্টির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরাই বসে স্থির করেন আলাপ আলোচনার মাধ্যমে তাকে কি দায়িত্ব দেওয়া প্রয়োজন, কে কোন ক্ষেত্রে কাজ করবেন, সমস্ত পার্টির নিজস্ব বিষয় এগুলো। আমরা অন্য কোন রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমরা নেই, এটা তারা নিতে পারে, অতীতে নিয়েছে। সেই জন্যই জোর জমানার কথা বললাম, যারা প্রবীণরা আছেন তাদের জিজ্ঞাসা করে নেবেন কিভাবে নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, পার্টির স্বার্থে নয়, কিন্তু কাকে কিভাবে বাঁচাতে হয়। ভারতীয় জনতা পার্টি ওই সংস্কৃতিতে বিশ্বাস করে না। আমাদের কাছে দেশ সর্বোপরি, তারপর পার্টি, তারপর ব্যক্তি। আমরা ব্যক্তি স্বার্থে ওইভাবে দলের ইয়ে করি না। আমরা ওই সময় সরকার যখন ওই সময় যায়, ওই মুখ্যমন্ত্রী বদল হয়েছিল জোট জামানায়, আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, খবর নিয়ে দেখবেন কিভাবে ব্যক্তি স্বার্থে কোন দলকে কিভাবে কাকে কি করা হয়েছে সেগুলি। এখানে বসে সেগুলি আমি নাইও বললাম। তিনি এদিন আরও বলেন, বিরোধী দলের সাথে এখন আর মানুষ নেই। রাজ্যে 1 লক্ষের অধিক ভোট বিরোধীরা পাবে না বলে দাবি করেন তিনি। বিরোধীদের থাকবে, বিরোধী জোট, ইন্ডি জোট এখানে হয়েছে কিনা সেটা তো স্পষ্ট না, কেউ তো কিছু বলছেন না। যাই হোক, যদি হয় 1 লক্ষের বেশি ভোট বিরোধীরা পাবে না। এখানে তাদের অবস্থানটা কি, বিরোধী রাজনৈতিক দলের অবস্থানটা কি, তা তো স্পষ্ট হয়ে গেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্যের সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। স্যান্দন টিভি। ঝাড়খণ্ডের গাড়িতে তল্লাশি চালিয়ে 113 কেজি শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। আটক করা হলো গাড়ির চালককে। ঘটনা শুক্রবার সকালে বাইজাল বাড়ির বেলফাং এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন সকাল আনুমানিক 8টা নাগাদ বাইজাল বাড়ি ফাঁড়ির পুলিশ বেলফাং এলাকায় নাকা চেকিং এ চলার সময় একটি লরিকে আটক করে এতে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় লরিটির পেছনের দিকে চাকার ভেতরে থেকে 92 প্যাকেট বন্দি 113 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয়েছে।
একজনের বাড়ি বিহার, অপরজনের বাড়ি উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে। গাড়িটিও এখন পুলিশের হেফাজতে রয়েছে। আটক করা চালককে গ্রেপ্তারে দেখিয়ে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করবে পুলিশ, খবর পুলিশ সূত্রে। উনি খবর পান সকাল 8টা নাগাদ এই গাড়িটাকে আটক করা হয়। তার মধ্যে গাঁজা আছে এরকম সন্দেহ গোপন সূত্রে আমরা খবর পাই। তারপরে আমরা এখন ডিসিএম খোয়াই, ওসি খোয়াই, আউটপোস্টের ওসি রিপঞ্চয় এবং আমরা সবাই সিভিল উইটনেসদের সামনে তল্লাশি করে এখন অবধি মোটামুটি 70 কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়। আরও সার্চ অপারেশন আরও চলছে, আশা করি আরও বেশি গাঁজা পাওয়া যাবে এবং দুজনকে অ্যারেস্ট করা হয়। এই গাড়ির সঙ্গে দুজনকে পাওয়া গেছে, দুজনকে অ্যারেস্ট করা হয়। স্যার, ত্রিপুরা রেগুলেটরি কমিশন থেকে অবশেষে ট্রান্সমিশন লাইসেন্স পেল ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড। শুক্রবার রাজধানী বনমালীপুর স্থিত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে ট্রান্সমিশন লাইসেন্স তুলে নেওয়া হয়। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের এক আধিকারিক জানান, 2023 সালের 19 জানুয়ারি ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড পথ চলা শুরু করে। কিন্তু বিদ্যুৎ আইন 2003 মোতাবেক ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কাছে ট্রান্সমিশন লাইসেন্স অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। পরবর্তী সময়ে লাইসেন্সের জন্য ত্রিপুরা রেগুলেটরি কমিশনের নিকট আবেদন জানানো হয় এবং খুব কম সময়ের মধ্যে সকল নিয়ম মেনে ত্রিপুরা রেগুলেটরি কমিশন ট্রান্সমিশন লাইসেন্স প্রদান করেছে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডকে। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের আগামী দিনের লক্ষ্য ভোক্তাদের সঠিকভাবে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা প্রদান করা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড রাজ্য সরকার দ্বারা গঠন করা হয়েছে 2023 সালের জানুয়ারি মাসে এবং জানুয়ারি মাসের 19 তারিখ থেকে 2023 সালে আমাদের যে নবগঠিত বিদ্যুৎ দপ্তরের নবগঠিত যে সংস্থা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড তার পথ চলা শুরু করে। মূল উদ্দেশ্য হচ্ছে এই যে টিএসসিসিএল থেকে ট্রান্সমিশন সেক্টরটা আলাদা করার মূল উদ্দেশ্যই হচ্ছে রাজ্যে আমাদের যত সম্মানীয় গ্রাহক আছে, বর্তমানে এটা প্রায় 9.5 লক্ষ, এই 9.5 লক্ষ গ্রাহককে কিভাবে আমরা আরও উন্নত থেকে উন্নততর বিদ্যুৎ, গুণগত মান সম্পন্ন বিদ্যুৎ আমরা প্রদান করতে পারি 24/7 এবং আনইন্টারাপ্টেড বিদ্যুৎ, সেইটাই হচ্ছে মূল উদ্দেশ্য এই পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড গঠন করা। খোয়াই চা বাগান স্কুলের 7 দিন ব্যাপী পশ্চিমা আদিবাসী লোকনৃত্য ও লোকসঙ্গীত কর্মশালা অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়েছে গত বৃহস্পতিবার। খোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খোয়াই কালচারাল সেল ও অল আদিবাসী অ্যাসোসিয়েশন খোয়াই শাখা সহযোগিতার 7 দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এই 7 দিনব্যাপী কর্মশালায় খোয়াইয়ের পশ্চিমা আদিবাসী সম্প্রদায়ের 36 জন ছাত্রীকে সাঁওতালি নৃত্য, সাঁওতালি গান ও ঝুমুর নৃত্য এই 3টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার এই কর্মসভার সমাপ্তি অনুষ্ঠানে কর্মশালায় নেওয়া প্রশিক্ষণার্থী 36 জন ছাত্রীর হাতে শংসাপত্র তুলে দিলেন সমাপ্তি অনুষ্ঠানের অতিথিরা। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সুজিত দাস। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদের উদ্যোগে বর্তমান সরকার যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে তারই একটা অঙ্গ হিসেবে এই 7 দিন ব্যাপী শুধু এখানেই নয়, এটা আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের 4টি জায়গাতে এটা হচ্ছে। তো তারই অঙ্গ হিসেবে আমাদের যে বাগান পঞ্চায়েত, এই বাগান পঞ্চায়েতের মধ্যেও এটা হচ্ছে। আমি খুবই আনন্দিত আপ্লুত যে এখানে আমার
তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরকে আমি ধন্যবাদ জানাবো। তো এখানে এই আমাদের আদিবাসী গ্রুপদের যে এই যে নাচ গান কোন সংস্কৃতি যত উন্নতি হবে তত এই সেই জাতির তত উন্নতি হবে। তার জন্যই এই সংস্কৃতিকে আরও একবার বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন। গত দুদিন আগে আগরতলার খয়েরপুর এলাকা থেকে একটি নাবালিকাকে তুলে আনে মধুপুর থানার অন্তর্গত সীতাখলা এলাকার এক যুবক। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাসের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে কোনাবন এলাকায় অভিযান চালানো হয় গোপন সূত্রে খবরের ভিত্তিতে। কোনাবন এলাকা থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে মধুপুর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস সহ মধুপুর থানার পুলিশ। পরে মধুপুর থানার পক্ষ থেকে মেয়েটির পরিবারকে খবর পাঠানো হয়। প্রাথমিকভাবে খবর, নাবালিকা মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরিবারের লোকজনের কোনো সমস্যা হলে নাবালিকা মেয়েটিকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান ডিসিএম প্রসেনজিৎ দাস। গতকালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা চাইল্ড ম্যারেজ হয়েছে। তো সেই অনুযায়ী আমরা গতকালকে আমরা কিছু তথ্য জোগাড় টোগাড় করে আজকে আমরা প্রথমত আমরা কমলাসাগর যে ওসি আছে ওনার সঙ্গে যোগাযোগ করলাম। উনি আমাদেরকে বলল যে এখানে একটা চাইল্ড ম্যারেজের যে খবর পেয়েছে এটা সত্যতা ঠিকই আছে, এখানে মেয়েটাকে আনা হয়েছে। তো পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে মেয়েটার বাড়ি আগরতলা ওল্ড আগরতলাতে, আর ছেলের বাড়ি এখানে কুনাবন। মেয়েটার বয়স কত ছিল? মেয়েটার বয়স 15 বছর 1 মাস। তো আর সেই অনুযায়ী তারা মেয়েটা অলরেডি মানে ছেলেরা 2 দিন ধরে মেয়েটাকে পাচ্ছে না। তারা গার্জিয়ান চলে আসছে আমাদের কাছে, প্রশাসনের কাছে। আমরা বারবারই যোগাযোগ করে পুলিশ প্রশাসনের খুব। বিশালগড় মহকুমার ঘনিয়ামারা স্কুলের সামনে দ্রুতগামী বাইকের ধাক্কায় আহত স্কুল ছাত্র। আহত এই স্কুল ছাত্রের নাম মোহাম্মদ আবির। আব্দুল কালাম ইংরেজি মাধ্যম নার্সারি বিদ্যালয়ের 3য় শ্রেণীতে পড়ুয়া এই ছাত্রের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনা শুক্রবার সকাল 10টায় বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি দ্রুতগামী বাইক সজোরে এই স্কুল পড়ুয়া ছাত্রকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মোহাম্মদ আবিরকে রাস্তার পাশে ছটফট করতে দেখে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত এই স্কুল পড়ুয়া ছাত্রকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, দুর্ঘটনা হলেও ঘটনাস্থল এবং মহকুমা হাসপাতালে দেখা মেলেনি বিশালগড় থানার পুলিশ কর্মীদের, যা রীতিমতো প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে। বিশালগড় ফায়ার স্টেশনের খবর আছে যে ঘনিয়ামারা স্কুলের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাই। যাওয়ার পর দেখলাম একটা স্কুল স্টুডেন্টের একটা বাইকে অজানা বাইকটা পাওয়া গেছে না, বাইকটা বাড়ি দিয়ে গেছে। কত বছর? বাচ্চারা 6 বছর। কি নাম? এমডি আবির। কোন জায়গাতে বসেছে? আমরা বিশালগড় সাব ডিভিশন হসপিটালে নিয়ে বসেছি। অবস্থা কিরকম বাচ্চা? মোটা মাইনের হয়, তারপর মাথাতে স্কুলের সামনে। 18 মার্চ থেকে তৃতীয় উত্তর পূর্ব গেমস শুরু হচ্ছে নাগাল্যান্ডে। এই গেমস চলবে 23 মার্চ পর্যন্ত। এই আসরে অংশ নেবে ত্রিপুরা পুরুষ ভলিবল দল। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানানো হয়েছে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। 25 ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা পুরুষ ভলিবল দল গঠন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছিল। এই প্রস্তুতি শিবিরে অংশগ্রহণ করেছিল 34 জন ভলিবল খেলোয়াড়। এই 34 জন খেলোয়াড়ের মধ্য থেকে 6 জনের নির্বাচক কমিটি কজন খেলোয়াড়কে বাছাই করেছে আসরে অংশগ্রহণের লক্ষ্যে। এটা কি হলো প্রথম এই লাস্ট কি লিখছে এটা? দাঁড়া এই 34 জন খেলোয়াড়ের মধ্য থেকে 6 জনের নির্বাচক কমিটি কজন খেলোয়াড়কে বাছাই করেছে আসরে অংশগ্রহণ করতে? ত্রিপুরা ভলিবল মেন টিম অংশগ্রহণ করতে চলছে। আমরা ত্রিপুরা ভলিবল টিম তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি 25 ফেব্রুয়ারি থেকে। 25 ফেব্রুয়ারিতে আমরা একটা সিলেকশন ট্রায়াল করেছি। সমস্ত পত্রপত্রিকা, আমাদের সাংবাদিক বন্ধুরা সেটা সুন্দরভাবে ফলো করে তোলা হয়েছে, যার ফলস্বরূপ আমরা দেখেছি সাতরুম থেকে কৈলাসহর বা সমস্ত অঞ্চল থেকে কিছু কিছু খেলোয়াড়, মোট 34 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। 34 জন খেলোয়াড় থেকে আমাদের যে সিলেকশন কমিটি 6 জনের কমিটি, সেই 6 জনের কমিটি মোট 15 জনকে সিলেকশন করেছে। তাদের মধ্যে আমরা প্রথম 12 জনকে নিয়েই
একটা রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প করার প্রস্তাব আমরা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলকে দিয়েছিলাম এবং স্পোর্টস কাউন্সিল প্রতিভাবে এই রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প করার ব্যবস্থা খুব সুন্দরভাবে করেছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যামধন টিভির পর্দায়। স্যামধন টিভি দায়বদ্ধতায় যার ঐতিহ্য।